কি অবস্থা সবার? আজকে পর্ব হচ্ছে সবচেয়ে উপেক্ষিত একটা অধ্যায়। এই অধ্যায় আমরা সবাই উপেক্ষা করি, কারণ এখান থেকে সিকিউ আসে না, এমসিকিউ আসে কম, কিন্তু আসে। তাই এই অধ্যায়টা আমি খুব বেশি লম্বা করব না, শর্টেই শেষ করব। কিন্তু এই অধ্যায়ের কিছু কনসেপ্ট তোমার জানা উচিত, এগুলো ভবিষ্যতে লাগবে এবং সহজ। প্রথমেই শুরু করে হচ্ছে অনুপাত দিয়ে। এই অধ্যায়টা 3টা ভাগে বিভক্ত, তার মধ্যে একটা ভাগ হচ্ছে কি নিয়ে, অনুপাত নিয়ে। তো অনুপাত দিয়ে শুরু করি। অনুপাত বলতে তোমরা কি বুঝো? অনুপাত বা রেশিও। অনুপাত বা রেশিও হচ্ছে দুইটা জিনিসের তুলনা। এখন তুলনা করতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। আমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করব, ভাগ করে জানবো হচ্ছে কি কে কার চেয়ে কত গুণ বড়। চলো দেখি। ধর আবুলের বয়স হচ্ছে 30, হাবুলের বয়স হচ্ছে 20। এখন যদি আমি বলি হাবুলের চেয়ে আবুলের বয়স কত গুণ, 1.5 গুণ বলতে পারো। তো অনুপাতটা কি দাঁড়াবে? 1.5 বা 1.5 অনুপাত 1, এভাবে লিখতে পারো। অথবা আমরা অনুপাতে দশমিক লিখি না, তো লিখবো হচ্ছে এরকম 30 ভাগ 20। এখন আমরা যেহেতু ভাগ করে অনুপাতটা বের করতেছি, তার মানে আমি বলতে পারবো অনুপাত এক ধরনের ভাগ। তো এখন ভাগ করার পর কি থাকবে, চলো দেখি। এখন লব এবং হরকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, লবকে 10 দিয়ে ভাগ করলে 3, হরকে 10 দিয়ে ভাগ করলে 2, তো শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে এটা হচ্ছে 2/3। তো এটাকে আমি লিখতে পারবো তাদের অনুপাত হচ্ছে 3:2। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যার নাম আগে বলবো তার অনুপাতটা আগে থাকবে। আমি যদি বলি আবুল এবং হাবুলের বয়সের অনুপাত কত, তাহলে 3:2 হবে। কিন্তু যদি উল্টা বলি, হাবুলের নাম আগে বলি, হাবুল এবং আবুলের বয়সের অনুপাত কত, তাহলে 2:3। তো তার মানে আমি বুঝতেছি অনুপাত কি করতেছে, তুলনা করতেছে। কিরকম তুলনা? গুণ ভিত্তিক তুলনা। একটা আরেকটার চেয়ে কত গুণ, ওইটা কত বেশি ওটা কিন্তু বোঝা যায় না। ধরো 2-এর চেয়ে 3 মাত্র 1 বেশি, কিন্তু 20-এর চেয়ে 30 10 বেশি। তো অনুপাত থেকে আমি ওই ইনফরমেশনটা পাচ্ছি না ঠিক কত বেশি, কিন্তু কত গুণ বেশি এটা আমি পাচ্ছি। আবার একটা বিষয় দেখো, এখানে তাদের অনুপাত হচ্ছে 3:2, কিন্তু তাদের অ্যাকচুয়াল বয়স কত? 30 এবং 20। তাদের প্রকৃত মান কত? 30 এবং 20। কিন্তু অনুপাত বলতেছে 3:2, অর্থাৎ একটা 3 হলে আরেকটা 2 হবে, মানে 1.5 গুণ হবে। তো আমি বুঝতে পারতেছি যে অনুপাত প্রকৃত মান প্রকাশ করে না। এই যে প্রকৃত 30 এবং 20, অনুপাতে কিন্তু 30 এবং 20 বোঝা যাচ্ছে না, বুঝছো? তো অনেক সময় আমার দেখা যায় যে আমার প্রকৃত মান লাগতেছে না, আমি অনুপাত নিয়ে কাজ করতে পারবো বা আমার অনুপাতে ইউজ করা লাগে, তখন কিন্তু এই অনুপাতের কনসেপ্টগুলো জানা উচিত। এরপর জানবো হচ্ছে সমানুপাত নিয়ে। এই যে সমানুপাত শব্দটা দেখতেছো, এটা দিয়ে তুমি বুঝতেছো কি সমানুপাত? কিরকম? আবুল অনুপাত হাবুল, অর্থাৎ আবুল এবং হাবুলের বয়সের অনুপাত। ধরো আমি 30:20 লিখলাম, এটা তো কোনো ভুল নাই, সমস্যা নাই। তারপর ধরো কাবিল এবং হাবিল, তাদের বয়সের অনুপাত হচ্ছে 45:30। এখন যদি তোমরা এটাকে লঘু করো, তাহলে আসবে হচ্ছে 3:2, এটাও আসবে 3:2। 15 দিয়ে ভাগ করে দেখো, 45কে 15 দিয়ে ভাগ করলে 3, 30কে 15 দিয়ে ভাগ করলে 2। এই যে এটা আসলো, তো ঘুরে ফিরে একই না? তার মানে আমি বলতে পারবো আবুল এবং হাবুলের বয়সের অনুপাত যা, কাবিল এবং হাবিলের বয়সের অনুপাত তা।
অর্থাৎ তাদের অনুপাত একই, কিন্তু মান কিন্তু একই না। অর্থাৎ হাবুলের চেয়ে আবুল যত গুণ বড়, হাবিলের চেয়ে কাবিল ঠিক তত গুণ বড়। কিন্তু দেখো তো, ওর চেয়ে ও 10 বছরের বড়, ওর চেয়ে ও 15 বছরের বড়। ঠিক অ্যাকচুয়াল মানটা আমি পাচ্ছি না, কিন্তু কত গুণ বড় ওইটা পাচ্ছি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যদি অনুপাতটা উল্টাই দিই তাহলে কিন্তু হবে না। ধরো এখানে আমি লিখলাম হাবুল, আগে লিখলাম কাবুল, পরে লিখলাম, তখন কিন্তু আর সমান হচ্ছে না। কিন্তু যদি আমি দুইটাই উল্টাই দিই, অর্থাৎ এটা এখানে আনি, এটা এখানে আনি, তারপর এটাও সেম কাজ করি, তাহলে কি থাকবে? একই থাকবে। তখন কি হবে? 2:3 হবে। আচ্ছা যাই হোক, এই যে দুইজনের বয়সের অনুপাত সেম বললাম, এই যে এই দুইজন এবং এই দুইজন, অর্থাৎ টোটাল 4 জন, এই এক জোড়া এবং এই এক জোড়া, দুই জোড়ার অনুপাত হচ্ছে সমান। তার মানে এটা হচ্ছে কি সমানুপাত বলতে পারবো। এখন আমরা কাজ করব হচ্ছে জ্যামিতিক সমানুপাত নিয়ে, যেহেতু এই চ্যাপ্টারটাই হচ্ছে কি জ্যামিতিক একটা অধ্যায়। তো এখানে আমার জ্যামিতিক অনুপাত নিয়ে কাজ করা লাগবে। তো শুরু করি জ্যামিতিক অনুপাত। জ্যামিতিক অনুপাত বোঝার আগে তোমার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক বলতে কি বোঝায়। সমানুপাতিক সম্পর্ক হচ্ছে একটা বিষয় যদি কি হয়, যে অনুপাতে বাড়বে তার সাথে সম্পর্কিত আর একটা বিষয় যদি সেম অনুপাতে বাড়ে। যেমন ধরো 5টা বাস, 5টা বাসে কয়জন হয়? 500 জন বসতে পারে। তাহলে আমি যদি বাস ডাবল করে দিই, 10টা বাস, তাহলে কতজন বসতে পারবে? তার দ্বিগুণ, অর্থাৎ 1000 জন। এই যে এটা দ্বিগুণ করলাম, যার ফলে এটাও দ্বিগুণ হয়ে গেল। এই যে তাদের মধ্যে সম্পর্কটা, এটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? এখন এই সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা এই কনসেপ্টটা ইউজ করে আমরা দুইটা উপপাদ্য দেখব। প্রমাণ দেখব না, কিন্তু আমার এমসিকিউতে কাজে লাগানোর মতো বিষয়টা দেখব। জ্যামিতিক অনুপাত। একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিসের উপর নির্ভর করে? ভূমি এবং উচ্চতা। এটা একটা ত্রিভুজ। আমি যদি এটাকে ভূমি নিই, এই বাহুটাকে যদি ভূমি ধরি, তাহলে উচ্চতা কি হবে? উচ্চতা হবে হচ্ছে এইখান থেকে ঠিক ঠিক এখানের উপর লম্ব। লম্ব বলতে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। অর্থাৎ বাকি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি আমি কোনো লম্ব আঁকি, ওই লম্বের দূরত্বটা হচ্ছে কি উচ্চতা। এই লম্বের দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা। এখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন এখান থেকে আমি দুইটা উপপাদ্য পড়ব। উপপাদ্য 1, উপপাদ্য 1 বলতেছে যদি কি হয়, ভূমি একই হয় তাহলে ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? ভূমি একই হয় বলতে তাহলে ভূমি ফিক্সড। এখন যদি ভূমি ফিক্সড হয়, ধরো আমি ভূমি ফিক্সড নিয়ে একটা ত্রিভুজ আঁকি। এখানে দেখো ভূমি কিন্তু সেম, দৈর্ঘ্য সেম, একটু কম বেশি মনে হচ্ছে, এটা ধরে নাও যে সেম, কিন্তু উচ্চতা ভিন্ন। উচ্চতা এখান থেকে উচ্চতা বেশি, নীল ত্রিভুজের উচ্চতা বেশি। এখন আমাকে বলতেছে যদি ভূমি সেম হয়, এটা ধরো সেম ফিক্সড, তাহলে উচ্চতা যত বেশি হবে ক্ষেত্রফল তত বেশি হবে। এইটাই হচ্ছে সমানুপাতিক। ধরো ভূমি হচ্ছে 10 মিটার, এইটার উচ্চতা
8 মিটার, এটার উচ্চতা 12 মিটার। তাহলে দেখো একটা বিষয়, তো এটা 6 মিটারই ধরলাম, তাহলে হলুদ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ ইন্টু 10 ইন্টু 6 কত হচ্ছে 30। নীল ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 10 ইন্টু 12 আসবে হচ্ছে 60। এখানে একটা বিষয় দেখো, এটা সেম, এটাও সেম, অর্থাৎ ভূমিও সেম, কিন্তু উচ্চতা ভিন্ন। উচ্চতা কত গুণ? দ্বিগুণ, একটা 6 একটা 12। তাহলে ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল কিন্তু দ্বিগুণ। অর্থাৎ আমাকে বলতেছে যদি ভূমি একই হয় তাহলে ক্ষেত্রফল এবং উচ্চতা সমানুপাতিক, উচ্চতা যত গুণ বেশি হবে ক্ষেত্রফল তত গুণ বেশি হবে। আর যদি কি হয়, উচ্চতা অর্ধেক হয় ক্ষেত্রফল অর্ধেক হবে। কখন? যদি ভূমি সেম হয়। বুঝতে পারছো? তো তেমনি আমি উল্টাটাও বলতে পারি, যদি উচ্চতা সেম হয় তো তেমনি আমি উপপাদ্য 2 বলতে পারি, উচ্চতা একই হলে ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক। ধরো উচ্চতা সেম, অর্থাৎ হাইট সেম, কিন্তু ক্ষেত্রফল অর্ধেক। ক্ষেত্রফল অর্ধেক মানে কি বুঝাবে? ভূমি অর্ধেক। অর্থাৎ আমি যদি দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করি, আর একটু দেখার চেষ্টা করি, ধরো আমি দুইটা ত্রিভুজ আঁকি, ক্ষেত্রফল সেম কিনা দেখি, সরি ভূমি সেম কিনা দেখি। এই যে ভূমি সেম করলাম, ধরো এটা ভূমি হচ্ছে 10 মিটার, এটার ভূমিও 10 মিটার, কিন্তু উচ্চতা হচ্ছে 5 মিটার, এটার উচ্চতা হচ্ছে 15 মিটার। অথবা ধরো তোমাকে ভূমি দেওয়াই থাকলো না, ভূমি দেওয়া নাই, কিন্তু তোমাকে যদি বলে এটার ক্ষেত্রফল হচ্ছে এটার ক্ষেত্রফল কত গুণ বেশি হবে, কিভাবে বের করবা? ভূমি একই, এক, উচ্চতা কত? উচ্চতা অনুপাত 3:1, অর্থাৎ বড়টা যদি 3 হয় এটা হবে 1, তার মানে একটার বড়টা ছোটটার চেয়ে 3 গুণ বেশি উঁচু। বুঝতে পারছো? তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো সুতরাং ক্ষেত্রফলের অনুপাতও সেম হবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি সমানুপাত। মানে যদি আমার কি হয়, এই যে প্রথম উপপাদ্য দেখো, যদি ভূমি সেম হয় তাহলে ক্ষেত্রফল এবং উচ্চতা সমানুপাতিক, তার মানে দুইটার ক্ষেত্রফলের অনুপাত যা হবে উচ্চতার অনুপাতও তাই হবে। বুঝতে পারছো? এখন ধরো আমি আরো যদি উচ্চতা একই হয় এবং ভূমি ভিন্ন হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে হবে? সেক্ষেত্রে হচ্ছে কি আসলে সমানুপাতিক থাকবে। উচ্চতা যত বেশি ক্ষেত্রফল তত বেশি, উচ্চতা যত কম সেম অনুপাতে ক্ষেত্রফলও কম। চলো দেখি একটা, এই যে একটা ত্রিভুজ, এইটা ধরো আর একটা ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজ আছে তাদের ধরো উচ্চতা সেম, এই যে উচ্চতা সেম করে ফেললাম, কিন্তু ভূমি ভিন্ন। ধরো এখানে তোমার বলা আছে, ইনফরমেশন হচ্ছে উচ্চতা একই, ধরো দেওয়া আছে ভূমির অনুপাত 1:4। তাহলে বললো ধরো বড়টির ক্ষেত্রফল 400 বর্গ মিটার। তাহলে আমাকে জানতে চাইলো কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটা হচ্ছে ছোটটার ক্ষেত্রফল কত। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আমার কিন্তু
উচ্চতা এক্সাক্ট মান দেওয়া নেই, শুধুমাত্র বলছে সমান। ভূমির অনুপাত দেওয়া আছে কিন্তু মান দেওয়া নেই। বড়টার ক্ষেত্রফল দেওয়া আছে, এখন থেকে ছোটটার ক্ষেত্রফল বের করতে বলছে। কিভাবে বের করব? যখন উচ্চতা একই হবে তখন কি হবে? ভূমির অনুপাত যা, ক্ষেত্রফলের অনুপাতও তা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে এবিসি আর এটা হচ্ছে ডি ই এফ। তো এটার ক্ষেত্রফল ধরো ত্রিভুজ এবিসি আর এটার ক্ষেত্রফল ডিইএফ। এই যে এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল যা অনুপাত, তাদের ভূমির অনুপাত সেম হবে। কারণ কেন? উচ্চতা একই। তো বলতে পারবো বিসি ইস টু ইএফ। এখানে এটা ভূমি সেম, সরি উচ্চতা সেম। এখন তোমাকে উচ্চতা কোনটা সেম এটাও বলতে হবে। আমি কিন্তু উচ্চতা এই বরাবর নিতে পারি। তো এখানে বললো এলই এবং ডিজি সেম, সরি এটা জি, এটা এফ। এজি এবং ডিএফ হচ্ছে সেম, এই উচ্চতাটা সেম, কিন্তু বিসি এবং ইএফ এর অনুপাত হচ্ছে কি 1:4। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাদের ক্ষেত্রফলের অনুপাত তো 1:4 হবে। তো মানে এক কথায় হচ্ছে যদি উচ্চতা সেম হয় তাহলে ভূমির অনুপাত যা, ক্ষেত্রফল অনুপাত তা হবে। এখন আমাকে এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। ডিএফ এর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 400। আর এটা কত দেওয়া আছে? এই যে ভূমির অনুপাত 1:4। দেখো বিসি হচ্ছে ছোট ত্রিভুজের ভূমি, ইএফ হচ্ছে বড় ত্রিভুজের ভূমি। তো যেহেতু ছোট ত্রিভুজটা আগে লিখছি তাই তার অনুপাত আগে লিখতে হবে, আর এখানেও ছোট ত্রিভুজটা আগে লিখতে হবে। আচ্ছা, এখন তারপর এই লাইন থেকে লিখবো হচ্ছে ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই 400 1/4। এভাবে লেখা যায় না? তো সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? 1/4 ইন্টু 400, অর্থাৎ হচ্ছে কি 100। তার মানে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গমিটার। এটা আমরা বের করতে পারবো ইজিলি। বুঝতে পারছো? এভাবে যে কোনো এমসিকিউ তুমি সলভ করতে পারবা। আর এবার আমরা নেক্সট টপিকে মুভ করব। নেক্সট টপিক হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি। সদৃশ মানে কি? একই, একটার সাথে একটা মিল থাকলে সেটা হচ্ছে সদৃশ। সদৃশ কিন্তু আবার কি না, সদৃশ মানে হুবহু একই হইতে হবে এরকম না। হুবহু একই হলে আমি তাকে কি বলি? কপি বা অনুরূপ, এরকম কিছু একটা বলি। সদৃশের ক্ষেত্রে হচ্ছে কিছু মিল থাকতে হবে। এখন আমি এখানে পড়বো হচ্ছে সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ কি, মানে কি কি মিল থাকলে আমি তাকে সদৃশ ত্রিভুজ বলবো? সদৃশ ত্রিভুজ মূলত কোণের মিল। যদি কি হয়? যদি দুটি ত্রিভুজের, এভাবে লিখি, যদি একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সাথে ধারাবাহিকভাবে সমান হয় তাহলে তারা সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ। এখন জিনিসটা হচ্ছে, ধরো একটা ত্রিভুজ আঁকলাম আমি, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। দেখো তো সাইজ কিন্তু ভিন্ন, একটা বড় একটা ছোট, কিন্তু এটার যে কোণ, এটার মান যদি ধরো 70, তাহলে যদি এটাও 70 হয়, এটা 80, তাহলে এটাও যদি 80 হয়, তাহলে আর বাকি থাকে কত? 70 আর 80 150, তাহলে বাকি থাকে আর 30, তাহলে এটা ধরো 30, এটাও 30 হয়। এখন দেখো এই কোণ সমান, তার এই পাশের কোণ, তার এই পাশের কোণ, এইটা আর এইটা সমান, এবং এইটা সমান, অর্থাৎ এই তিনটা কোণ ওই তিনটা কোণের সাথে হুবহু সেম। তাহলে এই দুটো হচ্ছে কি?
সদৃশ ত্রিভুজ বা সদৃশ কোণী ত্রিভুজ, তাকে আমরা এভাবে বলি সদৃশ কোণী ত্রিভুজ। এখন সদৃশ কোণী ত্রিভুজে কিছু ধর্ম আছে, ধর্মগুলো আমাকে জানতে হবে, বা বৈশিষ্ট্য। যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তাহলে কি হয়? যদি দুটি ত্রিভুজ পরস্পর সদৃশকোণী হয় তাহলে কি হবে? তাহলে তাদের বাহুর অনুপাতগুলো সমান হবে। মানে হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে, যদি আমি ধরো একটা দুটো ত্রিভুজ, এই যে এটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তারা হচ্ছে সদৃশ, তাহলে ধরো এই কোণ এবং এই কোণ সমান, এবং এই কোণ ধরো এ বি সি ডি ই এফ, ধরো এ কোণ এবং ডি কোণ সমান, এবং বি কোণ এবং ই কোণ সমান, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি আর ডি কোণের বিপরীত বাহু ইএফ। এই যে দুইটা কোণ সমান, তাদের বাহুর অনুপাত যা হবে, অপর দুইটা সমান কোণ নিয়ে তাদের বাহুর যদি আমি অনুপাত বের করি, এসি বাই কি হবে ডিএফ, এটাও সমান হবে। তার মানে আমি বলতে পারবো বাহুদ্বয়ের অনুপাত সমান, বাহুত্রয়ের, অর্থাৎ তিনটাই সমান হবে ইএফ। তাহলে বাহুত্রয়ের অনুপাত সমান সংশ্লিষ্ট বাহুদ্বয়ের অনুপাত ত্রয় সমান, কারণ অনুপাত তিনটা, এই জন্য ত্রয় লিখছি। আর সংশ্লিষ্ট কেন লিখছি? কারণ বিপরীত হইতে হবে। এই কোণটা নিলাম কিন্তু বাহু নিলাম এইটা, তাহলে হবে না। এই কোণটা নিব, এই কোণটা নিব, তার মানে তখন এই কোণটা বিপরীত বাহু এইটা, এই কোণটা বিপরীত বাহু এইটা, তাদের যে অনুপাত হবে, আর দুইটা বাহু নিয়ে অনুপাত বের করলে অনুপাতটা সেম থাকবে। তারপর ধরো আর কি হইতে পারে, তাদের ক্ষেত্রফলের অনুপাত, তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে কি? বাহুর অনুপাতের বর্গ। আর জিনিসটা হচ্ছে ধরো এটা হচ্ছে বাহুর অনুপাত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে বিসি স্কয়ার ডিভাইডেড বাই ইএফ স্কয়ার, এটা হবে। বুঝতে পারছো? দেখো জিনিসটা কিভাবে হচ্ছে, তারা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাদের অনুপাতগুলো সমান। কিসের অনুপাত? বাহুদ্বয়ের অনুপাত সমান। তো ক্ষেত্রফলের অনুপাত হবে ক্ষেত্রফলের অনুপাত সমান বাহুর অনুপাত স্কয়ার। যদি বলে এই দুইটার বাহুর একটা বাহুর অনুপাত কত, ধরো 3:4, মানে একটা বাহু যদি 3 হয়, এখানে একটা বাহু হবে 4। তো যেহেতু তিনটা বাহুর অনুপাত সমান, তার মানে প্রত্যেকটা বাহুর অনুপাত হচ্ছে 3:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তার বর্গ। তো 3-এর বর্গ করো 9, 4-এর বর্গ করো 16। এটা হচ্ছে আমাদের কিসের? ক্ষেত্রফল। এটা হচ্ছে বাহুর অনুপাত, এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। এখানে দেখো, এখানে কিন্তু সমানুপাত না, 3:4 আর 9:16 এটা কিন্তু সমান না। তার মানে আমি দেখতেছি যদি কি হয়, উচ্চতা বা ভূমি কোনোটাই সমান না হয়, তাহলে কি হচ্ছে না? সমানুপাতিক হচ্ছে না, অর্থাৎ সেম অনুপাতে থাকতেছে না। যদি যদি উচ্চতা বা ভূমি যে কোনো একটা সেম হইতো, তাহলে কি হইতো? তাহলে হইতো কি, যদি ভূমি সেম হয় তাহলে ক্ষেত্রফল হবে সরাসরি উচ্চতার সমানুপাতিক, উচ্চতার 3 গুণ হলে ক্ষেত্রফল 3 গুণ, এভাবে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে ভূমি বা উচ্চতা কোনোটাই সেম না। তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার এই জিনিসটা মাথায় রাখলে হবে। এই কনসেপ্টটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে, উপপাদ্য প্রমাণের ক্ষেত্রেও কাজে লাগবে। এটা গেল তোমার কি সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট।
এখানে কিছু উপপাদ্য আছে, সেগুলো একবার দেখে নিলে তোমরা পারবা। মূলত হচ্ছে কি এমসিকিউ করার জন্য তোমার এই কনসেপ্টগুলো বোঝা অনেক গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা আমি ইনফরমেশন দেখালাম 3:4, 9:16, এভাবে তোমার কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ধরো তোমাকে বললো তাদের বাহুদ্বয়ের অনুপাত 3:4, ছোটটার ক্ষেত্রফল যদি 60 হয়, তাহলে বড়টার ক্ষেত্রফল কত হবে? বড়টা হচ্ছে 4, ছোটটা হচ্ছে 3, বের করবো কার? বড়টা। তাহলে বড়টা থাকবে, বড়টার অনুপাত উপরে থাকবে, ছোটটার অনুপাত নিচে থাকবে, কারণ আমি বড়টার বের করতেছি। ইন্টু 16, তাহলে কত হচ্ছে? 80 হচ্ছে কি আনসার। এটা হচ্ছে ক্ষেত্রফল। বুঝতে পারছো? এখন আমরা নেক্সট টপিকে মুভ করতেছি। এখন দেখবো হচ্ছে প্রতিসমতা। প্রতিসমতা কি জিনিস, এটার সংজ্ঞা যে আমার আসবে এরকম না, কিন্তু জিনিসটা বুঝতে হবে। প্রতিসমতা হচ্ছে দুই পাশ সমান হওয়া। ধরো এই যে একটা লেটার এ, যদি আমার দুই পাশ সমান হচ্ছে না, এখানে আমি যদি এই বরাবর ভাগ করি এবং দুই পাশটা মিলাই দেখি, এই বাম পাশ এবং ডান পাশ মিলাই দেখি, তাহলে হুবহু মিলে যাবে। এই যে হুবহু মিলে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিসমতা। আর যদি না মিলে, তাহলে সেটা হচ্ছে কি প্রতিসমতা নাই। এই যে এখানে দুই পাশ মিলতেছে না, তার মানে তারা কি প্রতিসম না। এখন যদি প্রতিসমতা থাকে, তাহলে একটা রেখার সাপেক্ষে প্রতিসম হবে। ওই যে রেখার সাপেক্ষে ওটা প্রতিসম হবে, সেটা হচ্ছে কি প্রতিসাম্য রেখা। প্রতিসাম্য রেখা। যেমন কি ধরো এতে প্রতিসাম্য রেখা এটা, বিতে কোনো প্রতিসাম্য রেখা নাই। আমি যদি এইট নিই, তাহলে দেখো এই বরাবর আমি ভাগ করতে পারবো। আমি এটা হলুদ কালি দিয়ে দেখাচ্ছি। এই বরাবর যদি আমি ভাগ করি, দুই পাশে সেম এরকম একটা, এরকম একটা, এই পাশ এবং এই পাশ সেম। তারপর আবার এই বরাবর একটা করতে পারি, যেখানে এই পাশ এবং এই পাশ সেম। অর্থাৎ আমি বলতে পারতেছি কি এইচ এর ক্ষেত্রে দুইটা প্রতিসাম্য রেখা আছে। এখন ধরো যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা থাকতে পারে। তো একটা ত্রিভুজ, ত্রিভুজে কি হইতে পারে? এটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা সুষম ত্রিভুজ, অর্থাৎ যার সবগুলো সমান, সবগুলো বাহু এবং সবগুলো কোণ সমান। তো আমি যদি এইবার একটা লম্ব আঁকি শীর্ষ বরাবর, তাহলে সমান দুই ভাগে ভাগ হচ্ছে। যদি আমার চিত্রটা একটু বাঁকাতারা হয়েছে, কিন্তু যদি একটা কি হয় সুষম ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ হয়, তাহলে দুই পাশ সমান হবে। তেমনি আমি এই বরাবর এই শীর্ষ বরাবর নিতে পারি, তেমনি এটা বরাবর নিতে পারি। অর্থাৎ আমি দেখতেছি ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হচ্ছে, তিনটা প্রতিসাম্য রেখা দেখা যাচ্ছে। তো চতুর্ভুজ হলে কয়টা পাবো? চতুর্ভুজ হলে দেখো কয়টা পাই, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই যে এই বরাবর একটা, এই বরাবর একটা। এভাবে যদি আমি ভাগ করি, তাহলে আমি কি পাবো? বিভিন্ন প্রতিসম অংশ পাবো। বুঝছো? যে আমি এই বরাবর ভাগ করি, তাহলে একটা পাবো এরকম, একটা পাবো এরকম। মাঝখানে রেখাটা যদি আমি বাদ দিই, তাহলে এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে। যদি কোনাকুনি করি, তাহলে এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, যেখানে দুই পার্টি সেম। তো আমি বলতে পারতেছি যতগুলা বাহু সমান, ততগুলো প্রতিসাম্য রেখা। কার ক্ষেত্রে? যদি কি হয়, শর্ত আছে কিন্তু, যদি সুষম বহুভুজ হয়। সুষম মানে সবগুলো বাহু সমান এবং সবগুলো কোণ যদি সমান হয়, তাহলে আমি এই জিনিসটা বলতে পারবো। এবার আসে হচ্ছে আরেক ধরনের প্রতিসমতা, যেটা হচ্ছে কি ঘূর্ণন প্রতিসমতা। যদি আমি কি করি, একটা জিনিসকে ঘুরাইতে থাকি, তাহলে যে প্রতিসমতা তৈরি হবে, তাহলে সেটা হচ্ছে কি ঘূর্ণন প্রতিসমতা। যে কোনো রৈখিক প্রতিসমতা, আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে রৈখিক প্রতিসমতা। যে কোনো রৈখিক প্রতিসমতাকে আমি ঘূর্ণন প্রতিসমতা হিসেবে দেখাইতে পারি। চলো দেখি, যেমন ধরো একটা আয়ত, এটা যদি আমি 90 ডিগ্রি ঘুরাই, তাহলে আসবে হচ্ছে এরকম। এখন দেখো এটা কি সেম না? একই জিনিস,
কিন্তু আমি পয়েন্ট অফ ভিউ থেকে আমি যা দেখতেছি এটা দাঁড়ায় আছে, এটা শুয়ে আছে। কিন্তু যদি আমি আরো 90 ডিগ্রি ঘুরাই দিই তাহলে হচ্ছে এরকম। হ্যাঁ, একটা বিষয় দেখো, এটা ছিল উপরে, তারপর এখানে আসছে, তারপর নিচে আসছে, আর এই পার্ট ছিল নিচে, তারপর এখানে, তারপর হচ্ছে উপরে। অর্থাৎ উপরেটা নিচে, নিচেরটা উপরে আসছে, কিন্তু হুবহু সেম। অর্থাৎ টোটাল 180 ডিগ্রি ঘোরার পর এটা কি হয়েছে, আগের অবস্থায় ফিরে আসছে। এই যে ঘোরার ফলে যে আগের অবস্থায় আসছে সেটা হচ্ছে কি ঘূর্ণন প্রতিসমতা। এবং যত ডিগ্রি ঘোরার পর মিনিমাম কমপক্ষে যত ডিগ্রি ঘুরলে সেটা কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে, আবার প্রতিসম হবে। সেটা হচ্ছে কি ঘূর্ণন প্রতিসম কোণ। এটা হচ্ছে কি ঘূর্ণন প্রতিসম কোণ। তো এখানে ঘূর্ণন প্রতিসম কোণ কত, বা ঘূর্ণন কোণ, এটা তুমি বলতে পারো হচ্ছে কি ঘূর্ণন কোণ। এক কথায় ঘূর্ণন কোণ হচ্ছে কি 180 ডিগ্রি। বুঝছো, প্রতিবার 180 ডিগ্রি ঘুরাইলে যে কোনো অবস্থান থেকে, ধরো এটা ভাবে আছে, এখান থেকে যদি তুমি 180 ডিগ্রি ঘুরাও তাহলে ঠিক এই অবস্থায় আসবে। একটা একটা বস্তুর যদি তুমি ঘূর্ণন কোণ যদি একটা নির্দিষ্ট মান থাকে, তুমি যেভাবে দেখো না কেন ওটার ঘূর্ণন কোণ 180 হবে। আরেকটা হচ্ছে কি ঘূর্ণনের মাত্রা। ঘূর্ণনের মাত্রা হচ্ছে তুমি ধরো এখানে আছে, এখান থেকে তুমি যদি ঘুরাই আগের জায়গায় আসো তাহলে টোটাল কত ডিগ্রি ঘুরবা, 360 ডিগ্রি। তো তার মানে এখন এখানে দেখো, এই যে 360 ডিগ্রি ঘোরার মধ্যে সে মানে 360 ডিগ্রি যে ঘুরবে এর মধ্যে সে যতবার প্রতিসম হবে তার ঘূর্ণন মাত্রা তত হবে। ধরো প্রতি 180 ডিগ্রি পর পর সে কি আগের অবস্থায় আসতেছে, তার মানে আমি যদি 360-কে 180 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 2। তো এটা হচ্ছে কি ঘূর্ণনের মাত্রা। এভাবে তুমি ঘূর্ণনের মাত্রা বের করতে পারো। বুঝছো, 360-কে যদি তুমি ঘূর্ণন কোণ দিয়ে ভাগ করো, আর 360 ডিভাইডেড বাই ঘূর্ণন কোণ, তাহলে আমি কি পাবো, ঘূর্ণনের মাত্রা পাবো। যেমন কি ধরো একটা ত্রিভুজ, ধরো এটা সমবাহু ত্রিভুজ, আমি যদি 60 ডিগ্রি ঘুরাই, সরি 120 ডিগ্রি ঘুরাই, তাহলে এটা আবার এরকম হয়। ধরো এটা এ বি সি, তাহলে জিনিসটা এরকম হবে বি এ সি। দেখো ত্রিভুজ কিন্তু সেম, হুবহু একই, কিন্তু ওই এ এর জায়গায় বি, বি এর জায়গায় এস, এবং সরি বি এর জায়গায় সি এবং সি এর জায়গায় এ চলে আসছে। কতক্ষণ পর, 120 ডিগ্রি ঘোরানোর পর। তো সুতরাং ঘূর্ণন কোণ কত হবে, ঘূর্ণন কোণ হবে 120 ডিগ্রি। তারপর হচ্ছে ঘূর্ণনের মাত্রা কত হবে, ঘূর্ণনের মাত্রা কোত্থেকে পাবো, 360-কে ঘূর্ণন কোণ দিয়ে ভাগ করবো, আসবে হচ্ছে কত 3। তার মানে ত্রিভুজের ঘূর্ণনের মাত্রা হচ্ছে 3। আবার আমরা দেখছি প্রতিসম রেখাও 3টা, বুঝতে পারছো। তেমনি চতুর্ভুজের ক্ষেত্রে তুমি ঘূর্ণন কোণ পাবা হচ্ছে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি পাবা। এবং চতুর্ভুজ বলছি বর্গের ক্ষেত্রে, সুষম চতুর্ভুজ মানে কি বর্গ, বর্গের হচ্ছে সুষম চতুর্ভুজ। তো যেহেতু ঘূর্ণন কোণ 90, তার মানে ঘূর্ণনের মাত্রা কত হবে, 360 ডিভাইডেড বাই 90, অর্থাৎ হচ্ছে 4। সুতরাং চতুর্ভুজের ঘূর্ণনের মাত্রা কত, 4। এই যে বেসিক বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে এই অধ্যায় থেকে তুমি যে এমসিকিউটা আসুন না কেন তুমি পারবা। তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম থাকে আমাদের সালফার বেঞ্চের যেটা এসএসসি 25-এর জন্য গ্রুপ আছে, ওইখানে পোস্ট করো, ওইখানে তুমি আনসার পেয়ে যাবা। আজকে এতটুকুই।